আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র হওয়া সত্ত্বেও গত এক দশকে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হয়েছে তুরস্ক। এরদোয়ানের সাথে পুতিনের বন্ধুত্বের খবরও জানে বিশ্ববাসী। তবে তা সত্ত্বেও রাশিয়ার আগ্রাসনের শঙ্কায় থাকা ইউক্রেনের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করছে তুরস্ক। কৃষ্ণ সাগরে রাশিয়ার একক আধিপত্য ঠেকাতেও ইউক্রেনের সাথে একজোট তুরস্ক। আবার আফগানিস্তানে ন্যাটোর হয়ে সৈন্য রাখার পাশাপাশি তালেবানের সাথেও যোগাযোগ আছে আঙ্কারার। এমনিভাবে বিশ্ব রাজনীতির অনেকগুলো ফ্রন্টেই ডবল গেম খেলছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান, যেখানে উভয় পক্ষের সাথেই বিরোধিতা কিংবা সম্পর্কের একটি নির্দিষ্ট মাত্রা থাকে। এরদোয়ানের এই পররাষ্ট্রনীতি সম্পর্কে জানাবো আহমেদ বাইজিদের প্রতিবেদনে। অনেকদিন ধরেই তুরস্কের সাথে ইউক্রেন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। ইউক্রেনে গত বছর সরকার পরিবর্তন হলেও সব প্রশাসন এরদোয়ান প্রশাসনের সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে চলছে। ইউক্রেনের সাথে তুরস্কের 2020 সালের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $5 বিলিয়ন। উভয় পক্ষই যেটিকে আগামী 5 বছরে দ্বিগুণ করার ব্যাপারে একমত হয়েছে। বর্তমানে ইউক্রেনের শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে তুরস্ক অন্যতম। ইউক্রেনের অর্থনীতিতে বর্তমানে তুরস্কের বিনিয়োগ $500 মিলিয়ন বেশি। 2014 সালের পর থেকে এই বিনিয়োগ বেড়েছে 30%। ইউক্রেনের সাথে তুরস্কের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতেও সম্পর্ক ক্রমশ বাড়ছে। গত 5 বছর তারা পরস্পরের উপর নির্ভরতা বাড়িয়েছে। ইউক্রেনের কোম্পানিগুলো তুরস্কের মনুষ্যবিহীন সামরিক যান ও কমব্যাট হেলিকপ্টারের জন্য ইঞ্জিন তৈরি করছে। আবার ইতিমধ্যেই তুরস্ক থেকে বেরাক্তার ড্রোন কেনে ইউক্রেন এর দ্বিতীয় আরেকটি চালান কিনতে চাইছে। তারা কিনতে চায় তুরস্কের সর্বাধুনিক আকিনজি ড্রোনও। এমনকি তুরস্কের কারিগরি সহযোগিতা নিয়ে যৌথ উদ্যোগে ইউক্রেনের মাটিতেই এসব ড্রোন তৈরির পরিকল্পনাও হয়েছে। ইউক্রেন 2020 সালে যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি গ্রহণ করেছে তাতে তুরস্ককে কৌশলগত মিত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দুই দেশ 2011 সালে হাই লেভেল স্ট্র্যাটেজিক কাউন্সিল নামে একটি কমিশন গঠন করে। সেই থেকেই কিয়েভের সাথে আঙ্কারা ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়ার পরও তুরস্ক ইউক্রেনকে সমর্থন দিয়েছে। ইউক্রেনের সাথে তুরস্কের এসব সম্পর্কের দুটি দিক রয়েছে, একটি বাণিজ্যিক ও অন্যটি কৌশলগত। আর কৌশলগত সম্পর্কের সাথে জড়িয়ে আছে রাশিয়ার সংশ্লিষ্টতা। ইউক্রেনের সাথে রাশিয়ার বৈরিতা অনেক দিনের। সেটা এতটাই যে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় ডোনবাস অঞ্চলের বিদ্রোহীদেরও সরাসরি মদত দিচ্ছে মস্কো। 2014 সালের পর থেকে অনেকবারই দুই দেশ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছে। এখনও যে কোনো সময় রাশিয়ার সাথে ইউক্রেনের সংঘাত লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক যেমন মস্কোর সাথেও সম্পর্ক রক্ষা করছে, তেমনি ইউক্রেনের সাথেও রয়েছে দহরম মহরম। সেটি প্রতিরক্ষা কিংবা বাণিজ্যিক উভয় দিকেই। ইউক্রেনের কাছে যেমন বেরাক্তার ড্রোন বিক্রি করেছে, আবার মস্কোর কাছ থেকে কিনেছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এই সম্পর্ক এতটাই ভারসাম্যপূর্ণ যে কোনো পক্ষই অন্য পক্ষের সাথে আঙ্কারার সম্পর্ক নিয়ে আপত্তি করছে না, অন্তত প্রকাশ্যে তেমন কিছু বলছে না। রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠতা পেয়েছে। ভ্লাদিমির পুতিনের সাথে রিসেপ তাইয়িপ এরদোয়ানের বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে অনেক রিপোর্ট এসেছে। তুরস্কের এই কৌশলের পেছনে রয়েছে তার কৌশলগত স্বার্থ রক্ষার টার্গেট। কৃষ্ণ সাগর অঞ্চল নিয়ে অনেক দিন ধরেই রাশিয়ার সাথে ওই অঞ্চলের দেশগুলোর একটি টানাপোড়েন চলছে। রাশিয়া চাইছে কৃষ্ণ সাগরে একচেটিয়া প্রভাব বজায় রাখতে, কিন্তু নিজের স্বার্থ রক্ষায় তুরস্ক অনড়। যে কারণে তারা নেমেছে ব্যালেন্স অ্যান্ড কাউন্টার ব্যালেন্সের এই খেলায়।
তাই ইউক্রেনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তুরস্কের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সাগরে নিজের কৌশলগত স্বার্থ রক্ষা এবং পূর্ব ইউরোপে নিজেদের প্রভাব বৃদ্ধি করা। রাশিয়ার আগ্রাসনের ভয়ে থাকা এই অঞ্চলের দেশগুলোর প্রতি তুরস্কের এই আন্তরিকতা। এছাড়াও তুরস্কের রয়েছে বিশাল বাণিজ্যিক স্বার্থ। পূর্ব ইউরোপের দেশগুলোতে তুর্কি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে এই রুটে, যে কারণে কৃষ্ণ সাগর তুরস্কের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এরদোয়ান সরকার ইস্তাম্বুল নগরীর মধ্য দিয়ে বসফরাস প্রণালীর বিকল্প হিসেবে যে আরেকটি খাল খনন শুরু করেছে, সেটির পেছনে রয়েছে কৃষ্ণ সাগরে তুরস্কের সামরিক প্রভাব বৃদ্ধির পরিকল্পনা। পশ্চিমাদের চাপিয়ে দেয়া মন্ট্রাক্স কনভেনশন অনুযায়ী বসফরাস প্রণালী দিয়ে তুর্কি সামরিক নৌযানের যাতায়াতে রয়েছে অনেক বিধিনিষেধ, যে কারণে তুরস্ক চাইলেই আজিয়ান সাগর থেকে যে কোনো যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে নিতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ান সরকার যে ইস্তাম্বুল ক্যানেল নামে নতুন খাল খনন করছে, সেটির পেছনে রয়েছে মন্ট্রাক্স কনভেনশনকে পাশ কাটিয়ে কৃষ্ণ সাগরে নৌশক্তি বৃদ্ধির উদ্দেশ্য। আবার এরদোয়ান রাশিয়ার সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তার নেপথ্যেও রয়েছে তার ডবল গেমের দাবার চাল। দীর্ঘ 7 দশক পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র হয়ে থাকা তুরস্ক হঠাৎ করেই গত দশকে ওয়াশিংটনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়াতে থাকে এবং এর বিপরীতে সম্পর্ক জোরদার করে মস্কোর সাথে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি আছে জেনেও রাশিয়া থেকে তুরস্ক কিনেছে এয়ার ডিফেন্স সিস্টেম। এরপর গ্যাস রপ্তানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার হয়েছে দুই দেশের। আবার ন্যাটো জোটে ঠিকই রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক। সিরিয়া নিয়ে শান্তি আলোচনায় এরদোয়ান বসেছেন ভ্লাদিমির পুতিন ও ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে, যা যুক্তরাষ্ট্র কখনো ভালোভাবে গ্রহণ করেনি। অথচ সিরিয়ার গৃহযুদ্ধে তুরস্ক আর রাশিয়ার অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। রাশিয়া যেখানে বাশার আল আসাদের সরকারকে ক্ষমতায় টেকাতে মাঠে নেমেছে, তুরস্ক সেখানে বিদ্রোহীদের সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একজোট হয়েছে। অর্থাৎ দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও এরদোয়ান খেলেছেন ডাবল গেম। আবার উভয় পক্ষকে ম্যানেজ করেই সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্র কুর্দিদের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে, সেটি নতুন কিছু নয়। কিন্তু তুরস্ক যখন কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিজ সীমান্ত এলাকা থেকে বিতাড়িত করেছে, যুক্তরাষ্ট্র তা মেনে নিয়েছে। সিরিয়ার ভূখণ্ডে ঢুকে সেই অভিযান চালালেও রাশিয়ার আশীর্বাদপুষ্ট সিরীয় সরকার তাতে বাধা দেয়নি। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ইস্যুতেও একই ধরনের অবস্থান লক্ষ্য করা গেছে তুরস্কের। ন্যাটো সদস্য হিসেবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের অংশ তুরস্ক। যুক্তরাষ্ট্র দেশটি থেকে তাদের সেনাদের ফিরিয়ে নেওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনাও চলছে, যার বিরোধিতা করছে তালেবান। তুরস্কের সাথে আফগানিস্তানের জাতিগত উজবেক সম্প্রদায়ের নেতাদের সম্পর্ক বেশ পুরনো। সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দুস্তামের সাথে আঙ্কারা রয়েছে ঘনিষ্ঠতা। দেশটিতে যে পশতুন উজবেক জাতিগত টানাপোড়েন রয়েছে, সেখানে তুরস্ক চায় উজবেকদের যথাযথ মর্যাদা, যেটি পশতুন প্রধান তালেবানদের স্বার্থের বিপক্ষে দাঁড় করিয়েছে তুরস্ককে। আবার আরেক মুজাহিদিন নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সাথে তুরস্কের ঘনিষ্ঠতা রয়েছে। এসব ইস্যুতে তালেবানদের সাথে তুরস্কের বিরোধ শুরু হলেও আঙ্কারার সাথে তালেবানদের যোগাযোগের খবর মিডিয়ায় এসেছে। তালেবানের পক্ষ থেকে তুরস্কের সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে গোষ্ঠীটির মুখপাত্র।
অতীতেও তালেবানকে আফগানিস্তানের মেইন স্ট্রিম পলিটিক্সে জায়গা দেওয়ার পক্ষে বক্তব্য দিয়েছে তুরস্ক। অর্থাৎ এখানেও ভারসাম্যের নীতিতে চলছে রিসেপ তাইপ এরদোয়ানের সরকার। কখনো তারা তালেবানের পক্ষ নিচ্ছে, আবার কখনো কথা বলছে তালেবানদের নীতির বিরুদ্ধে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে এরদোয়ানের এই নীতি তুরস্ককে অনেক দিক থেকেই সুবিধাজনক অবস্থায় রেখেছে। অনেক বিশ্লেষক মনে করেন এরদোয়ান অনেক ক্ষেত্রে বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তুরস্ক সুসম্পর্ক কিংবা বিরোধিতা সবই করছে নিজেদের স্বার্থে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক, আবার রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, অন্যদিকে ন্যাটোর হয়ে আফগান যুদ্ধে থাকার পর তালেবানের সাথেও রাজনৈতিক বোঝাপড়া চালাচ্ছে দেশটি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।